নমস্কার বন্ধুরা, আজ আমরা সেই মহাযুদ্ধের কথা বলতে যাচ্ছি যেখানে না তো কোনো গুলি চলছে আর না কোনো বিস্ফোরণ হচ্ছে, কিন্তু দাবার বোর্ডে যে বাজি লাগানো হয়েছে তা আগামী 100 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। সমুদ্রের শান্ত ঢেউয়ের নিচে এমন এক বিপজ্জনক আর নীরব যুদ্ধ লড়া হচ্ছে যা বিশ্বের মানচিত্রকে চিরতরে বদলে রেখে দেবে। আজ আমরা কথা বলবো সেই চক্রব্যূহ সম্পর্কে, যা ড্রাগন অর্থাৎ চীন ভারতকে চিরতরে সমুদ্রে দাফন করার জন্য রচনা করেছিল। এমন একটি চক্রব্যূহ যাকে নাম তো খুব সুন্দর এবং আকর্ষণীয় দেওয়া হয়েছিল, যেমন স্ট্রিং অফ পার্লস অর্থাৎ মুক্তোর মালা। কিন্তু বিশ্বাস করুন, এটি কোনো মুক্তোর মালা ছিল না, বরং এটি ছিল সরাসরি ভারত মাতার গলায় পরিয়ে দেওয়ার মতো একটি ফাঁদ। কিন্তু ভারত কি ফাঁদকে নিজের গলায় কষতে দিয়েছে? আজকের ভারত কি সেই ভারত যে শত্রুর কর্মকাণ্ড চুপচাপ দেখতে থাকবে? একদমই নয়। আজকের এই বিশ্লেষণে আমি জানাবো আপনাকে, ধারাবাহিকভাবে বলবো কিভাবে ভারতের কূটনীতি আমাদের বহু পুরনো চাণক্যনীতি চীনের এই মুক্তোর মালাকে ছিন্নভিন্ন করে দিয়েছে। কিভাবে ভারত চীনের বোনা জালকে তার নিজের মাকড়সা জালে পরিণত করে দিয়েছে এবং নিজের নেকলেস অফ ডায়মন্ডস অর্থাৎ হীরের হাড় দিয়ে ড্রাগনকে তার নিজের মাটিতে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। এই গল্প শুধু সমুদ্রের নোনা জলের নয়, এই গল্প নতুন ভারতের সেই মহা মাস্টার স্ট্রোকের, যা বেজিংয়ের ক্ষমতার গলিপথে নীরবতা নিয়ে এসেছে। যেসব চীনা কৌশলবিদদের মনে হতো তারা ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আজ সেই সব কৌশলবিদরা নিজের চালে এমনভাবে ফেসে গেছেন যে বাইরে বেরোনোর রাস্তা পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। তাই আপনার সিট বেল্টকে শক্ত করে বেঁধে নিন, আপনার মস্তিষ্কের সমস্ত দরজা খুলে দিন, কারণ আজ আমরা কূটনীতি, গোয়েন্দাগিরি এবং সামরিক শক্তির সেই গভীর সমুদ্রে ডুব দিতে যাচ্ছি, যেখানে প্রতিটা ঢেউর সাথে একটি নতুন দেশ বিক্রি হয় এবং একটি নতুন চাল চালা হয়। এই পুরো গল্পটা বোঝার জন্য আপনাকে প্রথমে চীনের সেই সবচেয়ে বড় ভয়কে বুঝতে হবে, যা তাকে দিনরাত ডরায়। চীনের অর্থনীতি বিশ্বের অন্যতম বড় অর্থনীতি, কিন্তু এই পুরো অর্থনীতির শ্বাস অত্যন্ত সরু আর একটি নালি দিয়ে প্রবাহিত হয়, যাকে প্রণালী অফ মালাক্কা বা মালাক্কা প্রণালীও বলা হয়। এটি সমুদ্রের সেই সংকীর্ণ পথ যেখান দিয়ে চীনের 80%-এরও বেশি তেল, কাঁচামাল আর ব্যবসা পরিচালিত হয়। তাই যদি এই পথ বন্ধ হয়ে যায়, তবে চীনের কারখানাগুলো অচল হয়ে পড়বে, তার মেশিনগুলো বন্ধ হয়ে যাবে এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো চীন অন্ধকারে ডুবে যাবে। এখন আপনিও ভাববেন যে এতে বড় পথ বন্ধ করে কে করতে পারে? আর ঠিক এখানেই তো প্রবেশ ঘটে ভারতীয় নৌবাহিনীর। মালাক্কা প্রণালী ঠিক প্রবেশ মুখে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। আর এই দ্বীপপুঞ্জ কোনো সাধারণ জমির টুকরো নয়, বা সামরিক ভাষায় একে ভারতের আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার অর্থাৎ এমন এক যুদ্ধজাহাজ বলা হয় যা কখনোই ডোবানো সম্ভব নয়। এখান থেকে আমাদের নৌবাহিনী, আমাদের যুদ্ধ বিমান এবং আমাদের বিপজ্জনক ব্রহ্মোস মিসাইল সিস্টেম পুরো মালাক্কা প্রণালীর ওপর নিজেদের ইগলের মতো দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। চীন এই বিষয়টি খুব ভালো করেই জানে। যদি এখনও সীমান্তে যুদ্ধ হয়, যদি এলএসিতে কোনো দুঃসাহস দেখায়, তবে ভারত মাত্র এক নিমেষে মালাক্কা প্রণালীকে ব্লক করে দেবে। হ্যাঁ, আর ব্লকটা এমন তেমনভাবে নয়, তবে এতে চীনের পুরো অর্থনীতি মাত্র কয়েকদিনের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কূটনীতি আর ভূরাজনীতির এই দুনিয়ায় চীনের এই ভয়কে বলা হয় মালাক্কা ডিলেমা। মালাক্কা প্রণালীর সাথে এই মালাক্কা ডিলেমা অর্থাৎ এই ভয়ই চীনকে এমন এক ভয়াবহ ষড়যন্ত্র রচনা করতে বাধ্য করেছিল, যাকে আজ আমরা স্ট্রিং অফ পার্লস নামে জানি। বেজিংয়ে বসা শি জিনপিং এবং তার জেনারেলরা ভেবেছিল, ভারত যদি মালাক্কা প্রণালী চোখ করে আমাদের শ্বাসরোধ করে, তবে কেন পুরো ভারত মহাসাগর ভারতকে এমনভাবে ঘিরে ফেলা হবে না যাতে সে নড়াচড়া করতে না পারে। চীন তার চেকবুক কূটনীতি শুরু করে। সে ভারতের ছোট আর দরিদ্র প্রতিবেশী দেশগুলোকে অনিয়ন্ত্রিতভাবে ঋণ দিতে শুরু করে, এমন ঋণ যা তারা কখনোই শোধ করতে পারবে না। এই ষড়যন্ত্রের অধীনে চীন পাকিস্তান গোয়াদারে পোর্ট তৈরি করে, শ্রীলঙ্কায় হাম্বানটোটা পোর্ট তৈরি করে, মায়ানমারে কিউ পোর্ট নির্মাণ করে এবং বাংলাদেশেও চট্টগ্রাম আর মোংলা পোর্ট পর্যন্ত নিজেদের পোস্ট প্রতিষ্ঠাতা করা শুরু করে। মালদ্বীপে সে বিপুল বিনিয়োগ করে সেখানকার রাজনীতিবিদদের কেনা শুরু করে। আপনি যদি বিশ্বের মানচিত্রে আর এই সমস্ত বন্দরগুলোকে একটি লাইন দিয়ে যুক্ত করেন না, তবে এটি একটি মুক্ত মালার মতো দেখায়, যা ভারতকে দক্ষিণ পূর্ব আর পশ্চিম তিন দিক থেকে সমুদ্রে ঘিরে ফেলে। চীন বিশ্বকে দেখাতে থাকে যে এই দেশগুলো বাণিজ্যিক বন্দর তৈরি করেছে, সেখানে উন্নয়ন করছে, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল এখানে নিজের বিপজ্জনক নেভাল বেস, নিজের সাবমেরিন আর নিজের গোয়েন্দা জাহাজ মোতায়েন করা। চীনের মনে হয়েছিল সে ভারতকে তার নিজের ঘরে চেকমেট করে দিয়েছে,
কিন্তু চীনের চতুর মস্তিষ্ক ভারত ও কৌশলবিদদের চিন্তাভাবনাকে কম মূল্যায়ন করার বিশাল বড় ভুল করে বসেছিল। চীন হয়তো ভুলে গেছে যে এটি সেই চাণক্যের দেশ, যিনি বহু শতাব্দী আগে কূটনীতির এমন পাতা লিখেছিলেন যা আজ পর্যন্ত বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ডিকোড করতে পারেনি। যখন চীন আমাদের চারপাশে মুক্তোর মালা বুনছিল, তখন দিল্লির সাউথ ব্লকে এমন নতুন মাস্টার প্ল্যান তৈরি হচ্ছিল, ভারত চুপচাপ কোনো হইচই ছাড়া বিশ্বের মানচিত্রে নিজের নেকলেস অফ ডায়মন্ডস তৈরি করা শুরু করে দিয়েছে। এটি রাতারাতি নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল কয়েক দশকের শান্ত, গভীর আর অত্যন্ত আক্রমণাত্মক কূটনীতির ফল। ভারত চীনের প্রতিটি পাল্প অর্থাৎ মুক্তোর ঠিক সামনে নিজের এমন এক কৌশলগত হিরেকে বসিয়ে দিয়েছে যা চীনের পুরো মালাকে এক ঝটকায় গুরুত্বহীন করে দিয়েছে। চলুন চীনের সবচেয়ে বড় আর সবচেয়ে অহংকারী প্রজেক্ট দিয়ে শুরু করা যাক। চীন পাকিস্তানের সিপেকের অধীনে শত শত কোটি ডলার খরচ করে গোয়েদার পোর্ট তৈরি করেছে। চীনের স্বপ্ন ছিল সে গোয়াদারের মাধ্যমে আরব সাগরে রাজত্ব করবে আর মধ্যপ্রাচ্যে প্রয়োজন পড়লে ভারতের পশ্চিম উপকূলে হামলা চালাতে পারবে। কিন্তু ভারত চীনকে এই চালকে তার নিজের স্টাইলে নস্যাৎ করে। ভারত পাকিস্তানকে বাইপাস করে গোয়াদার থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে ইরানে নিজের চাবাহার পোর্ট উন্নত করে তোলে। চাবাহার শুধু একটি বাণিজ্যিক বন্দর নয়, বরং এটি একটি সেন্ট্রাল এশিয়া আর আফগানিস্তান পর্যন্ত ভারতের সরাসরি পৌঁছানোর পথ। কিন্তু কথা শুধু চাবাহারে থেমে থাকেনি। ভারত ওমানের সাথে একটি ঐতিহাসিক চুক্তি করে, আর সেখানেই দুকাম পোর্ট পর্যন্ত ভারতীয় নৌবাহিনী সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করে। দুকাম পোর্ট এমন একটি কৌশলগত সামরিক ঘাঁটি যেখানে আজ ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ, সাবমেরিনগুলো সহজে অবস্থান করতে পারে, মেরামত হতে পারে। আপনি এর গুরুত্ব এটা থেকে বুঝুন, দুকাম পোর্ট থেকে ভারত পুরো আরব সাগর, পারস্য সাগর আর চীনের গোয়াদার পোর্টের প্রতিটি ছোট বড় নড়াচড়াকে নিজের র্যাডারে স্ক্যান করতে পারে। অর্থাৎ চীনের সবচেয়ে বড় হাতিয়ার গোয়াদার পোর্ট তৈরি হওয়ার আগেই পুরোপুরি ভারতীয় নৌবাহিনী নিশানায় চলে আসে। এখন একটু নিচে দক্ষিণের দিকে আসা যাক। শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট। চীন শ্রীলঙ্কাকে এত পরিমাণ ঋণ দিয়ে শ্রীলঙ্কাকে দেওলা হয়ে যাওয়া আর বাধ্য হয়ে তাকে নিজের হাম্বানটোটা পোর্ট 99 বছরের জন্য চীনের হাতে তুলে দিতে হয়। চীনের মনে হয়েছিল সে ভারতকে ঠিক নিচে, মানে আমাদের পায়ের কাছে এসে বসে আমাদের ডরাবে। সে সেখানে নিজের ইউয়ান-5 মতো গোয়েন্দা জাহাজ পাঠানো শুরু করে, যাতে সে ভারতের মিসাইলের পরীক্ষার ওপর কাছ থেকে নজরদারি করতে পারে। কিন্তু ভারত এখানে যে কূটনৈতিক চালটি চালে তা ছিল চমকে দেওয়ার মতো। আমরা মরিশাস আর সেসেলসের মতো দ্বীপরাষ্ট্রের সাথে এমন এক শক্তিশালী আর অটুট প্রতিরক্ষা চুক্তি করি যে আজ ভারত মহাসাগরে সেই দূরবর্তী অঞ্চলেও আমাদের নৌবাহিনী শক্তিশালী উপস্থিত রয়েছে। সেসেলসের এজাম্পন আইল্যান্ড আর মরিশাসের আগালেগা আইল্যান্ড আজ ভারতের এমন এক কৌশলগত হিরো হয়ে উঠেছে, যেখানে ভারত নিজের এয়ারস্ট্রিপ, নেভাল জেটি বানিয়ে ফেলেছে। এখান থেকে ভারতের পিএআই পোসাইডন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যখন তখন উড্ডয়ন করে, তখন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা চীনের পারমাণবিক সাবমেরিনগুলো ভয়ে কাঁপতে থাকে। আর এই দুটি দ্বীপ ভারতের মহাসাগরে চীনকে যে কোনো চালকে মুহূর্তের মধ্যে ব্যর্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এবার কথা বলা যাক পূর্বের বিষয়ে, যেখানে চীনের সবচেয়ে বড় ভয় অর্থাৎ মালাক্কা প্রণালীতে অবস্থিত। চীন মায়ানমারের কিয়াপকিউ পোর্ট তৈরি করে যাতে সে মালাক্কা প্রণালী বাইপাস করতে পারে। এর জবাবে ভারত মায়ানমারে সিটোয়ে পোর্ট বিকাশ করে নিজেকে শক্তিশালী উপস্থিতি নথিভুক্ত করে। কিন্তু মাস্টার স্ট্রোকগুলো এখনও বাকি ছিল। যেখানে চীন মালাক্কাকে নিয়ে চিন্তিত ছিল, সেখানে ভারত সরাসরি মালাক্কা প্রণালীর ওপরে ইন্দোনেশিয়ার সাবাং পোর্ট পর্যন্ত নিজের প্রবেশাধিকার তৈরি করে নেয়। সাবাং পোর্ট মালাক্কা প্রণালীর উত্তরমুখে অবস্থিত। এর গভীরতা এত বেশি যে এখানে ভারতের বিশাল আকৃতির পারমাণবিক সাবমেরিনগুলো কারো নজর এড়িয়ে খুব সহজে লুকিয়ে থাকতে পারে এবং অপারেশনও চালাতে পারে প্রয়োজন পড়লে। এর ঠিক পরেই ভারত সিঙ্গাপুরের চাঙ্গি নেভাল বেসের সাথে চুক্তি করে। সিঙ্গাপুর মালাক্কা প্রণালী দক্ষিণ প্রান্তে অবস্থিত। আপনি এই ঘেরাওটি বুঝুন, কেননা মালাক্কা প্রণালীর উত্তরে ভারতের সাবাং পোর্ট, দক্ষিণে চাঙ্গি নেভাল বেস আর মাঝখানে বসে আছে ভারতের হিংস্র আন্দামান নিকোবর কমান্ডো। এটি সেই ত্রিশূল যা চীনের মালাক্কা ডিলেমাকে তার সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত করেছে। যদি চীনের কোনো জাহাজ আন্দামান নিকোবর থেকে বেঁচে যায়, তবে সে সাবাং আর চাঙ্গিতে বসে থাকা ভারতের সিংহদের চোয়াল থেকে কখনোই বাঁচতে পারবে না। ভারতের এই আক্রমণাত্মক কূটনীতি শুধু এখানে সীমাবদ্ধ নয়। ভারত এখন সমুদ্রে একাকী লড়ছে না। ভারত বিশ্বের সমস্ত বড় দেশগুলোকে এটি বুঝিয়ে দিয়েছে, চীন যদি ভারত মহাসাগরে দখল করে নেয়, তবে বিশ্বের মুক্ত বাণিজ্য শেষ হয়ে যাবে। এরই ফলস্বরূপ কোয়াড জোট, মানে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4 দেশ আজ একসাথে মিলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক অনুশীলন করছে। ফ্রান্স আর রেনিউ আইল্যান্ড ভারত মহাসাগরে রয়েছে। আজ সেও ভারতের এক বিশাল কৌশলগত অংশীদার হয়ে উঠেছে।
ভারত আজ ভিয়েতনামকে ব্রহ্মোস মিসাইল দিচ্ছে, ফিলিপাইন্সকে অস্ত্র দিচ্ছে, অর্থাৎ চীন আমাদের যে ঘরে ঘেরাও করতে এসেছিল, ভারত চীনকে তার নিজের ঘরে অর্থাৎ দক্ষিণ চীন সাগরে ঘেরাও করা শুরু হয়েছে। আপনি এই পুরো জিওপলিটিক্যাল খেলাটা খুব ভালো করে বুঝুন। চীন আমাদের ঘেরাও করার জন্য শত শত কোটি টাকার ডলারকে ঢেলে দিয়েছে জলের মতো, দেশগুলোকে ঋণের জলে ডুবিয়ে দিয়েছে, নোংরা রাজনীতি করছে। কিন্তু ভারতের সেই সমস্ত জায়গার পেছনে কোনো দেশকে ঋণের জালে না ফেলে শুধুমাত্র নিজের ভরসা, নিজের বন্ধুত্ব, নিজের চাণক্য নীতির শক্তিতে নিজের শক্তিশালী উজির দাঁড় করিয়ে দিয়েছে। চীনের সেই খতরনাক স্ট্রিং অফ পার্লস, যাকে অজেয় মনে করা হচ্ছিল, আজ ভারতের নেকলেস অফ ডায়মন্ডসের সামনে পুরোপুরি অসহায়, লাচার, ছোট বলে মনে হয়। আজ ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরে একমাত্র নেট সিকিউরিটি প্রোভাইডার। আমাদের আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস বিক্রান্তের মতো এয়ারক্রাফট ক্যারিয়ার যখন তাদের পুরো যুদ্ধবহর নিয়ে ভারত মহাসাগরে বুক চিরে বেরিয়ে আসে, তখন বেজিংয়ে বসা জেনারেলদের কালঘাম ছুটে যায়। চীনও ভেবেছিল যে সমুদ্রপথে ভারতের অর্থনীতি আর আমাদের সার্বভৌমত্বের শ্বাসরোধ করবে। কিন্তু আজ পরিস্থিতি যেভাবে চীনের নিজস্ব বাণিজ্যিক জাহাজ যখন ভারতের মহাসাগর দিয়ে যায়, তখন দূর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর বিশাল আকৃতির ডেস্ট্রয়ার এবং ফ্রিগেটগুলো দেখে তাদের শ্বাস আটকে রাখতে হয়। তারাও জানে তারা যদি সামান্য ভুল পদক্ষেপ নেয় তবে সেই সমুদ্রে তাদের কবরস্থান হয়ে উঠবে। আর এটি হলো ভারতের আসল শক্তি, এটি হলো আমাদের সেই কূটনৈতিক জয়, যা চিৎকার করে না, কিন্তু যখন আঘাত আনে তখন শত্রুকে সামলে ওঠার সুযোগটুকু দেয় না। আজকের নতুন ভারত শুধু সীমান্তে দাঁড়িয়ে জবাব দিতে জানে না, বরং সে শত্রুর মস্তিষ্কে ঢুকে তার কৌশলকে ধ্বংস করে দিতে জানে। আজকের পর থেকে যখন আপনি চীনের কোনো নতুন পোর্ট, কোনো নতুন রাস্তা, কোনো নতুন বন্দরের খবর শুনবেন, তখন ভয় পাবেন না। শুধু বিশ্বের মানচিত্রটি খুলবেন, আপনি সেই চীনা বন্দরের কাছাকাছি ভারতের কোনো না কোনো উজ্জ্বল হিরে, আমাদের কোনো না কোনো নেভাল বেস, আমাদের কোনো না কোনো শক্তিশালী বন্ধুকে অবশ্যই দেখতে পাবেন দাঁড়িয়ে থাকতে, যা সেই চীনকে চালকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিচ্ছে। এটি গল্প ভারতের আদম্য সাহসের। আমাদের দূরদর্শিতা, এই ভিডিও আর বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং চীনের এই চক্রান্তর, ভারতের এই কড়া জবাবের আপনার মতামত কি, তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। যদি আপনার এই ইনসাইড স্টোরিটি শক্তিশালী মনে হয়ে থাকে, আমাদের নৌবাহিনীর, আমাদের কূটনীতির ওপর গর্ব অনুভূত হয়, তবে ভিডিওটিকে সেই প্রতিটি সত্যিকারে ভারতের কাছে পৌঁছে দিন যিনি দেশের নিরাপত্তার সামরিক শক্তির সাথে আগ্রহ রাখেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ দেশ বিদেশ কূটনীতি আর প্রতিরক্ষা বিষয়ে এমন সব গভীর সত্য আর ইনসাইড স্টোরি আমি আপনাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসতে থাকবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।